এটা কোড কি মনে আছে আপনাদের? কোডটা ঠিক আছে, একবার দেখেন তো কোডটা ঠিক আছে কিনা। বারো 112 ওটা মানে একটা রয়েছে তারপরে বার হয় না কোনটা বার হয় মিল পয়েন্ট বাইরে সারা 23টা এটা বেনিফিট নিউক্লিয়ার সিলভেন্সি আজকে সরকারি পরীক্ষা চলে যাবে বিস্তারিত মানে সময় হবে এই কারণে দেখা যাচ্ছে সরকারি পরীক্ষা চলে যাবে আগে তো হবে এখানে দেশের শিল্পের নাম উল্লেখ করতে হবে আর বাংলাদেশে যেগুলো আছে যেগুলো বলেছিলাম যে ওনাদেরই রাত সম্পর্কে তুমি লিখতে হবে এটা বিস্তারিত থাকবে এই টপিক শেষ লিমিনাল ভেন্সি থাকবে রেফারেন্স থাকবে আর এই যেগুলো হলো এগুলো শিল্পীর নাম হ্যাঁ এবং তাদের শিল্পকর্ম সম্পর্কে জানতে হবে। তো এই যে তিনটা শিল্পীর নাম বললাম বিদেশি শিল্পী, এরা যে সময়কার শিল্পী ছিলেন এই বিষয়টা একটু জানতে হবে আমাদের যে কোন সময়কার শিল্পী ছিলেন। যেমন আগে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা করেছি, আধুনিক শিল্পকলা করেছি, এনারা কোন সময় ছিলেন সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো ওনারা হলো রেনেসাঁ সময়ের শিল্পী ছিলেন। তো রেনেসাঁটা কি আছে কি? রেনেসাঁ শব্দের অর্থ হলো পুনর্জন্ম। হ্যাঁ, রেনেসাঁ একটা ফরাসি শব্দ যেটার আবেদনিক অর্থ হচ্ছে পুনর্জন্ম। তো রেনেসাঁ একটা সময়কাল হলো 1400 থেকে 1600 সাল ধরা হয়, 1400 সাল থেকে 1600 সাল। এই সময়ের মধ্যে যেসব শিল্পী ছিলেন তারা রেনেসাঁর অন্তর্ভুক্ত। হ্যাঁ, রেনেসাঁ হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো আর্লি রেনেসাঁ আর দ্বিতীয়টা হলো হাই রেনেসাঁ। মানে প্রাথমিক রেনেসাঁ একটা আর উচ্চ রেনেসাঁ, মানে যেটাকে ডেভেলপ করে তৈরি হয়েছে সেটা হলো হাই রেনেসাঁ। তো মোটামুটি তো ধারণা হলো তাই না? এখন রেনেসাঁ সম্পর্কিত ধারণা নেব, তারপর শিল্পী, তারপর শিল্প সম্পর্কে জানবো। রেনেসাঁ শব্দের অর্থ কি বললাম? হ্যাঁ,
পুনর্জন্ম, এটা তো বিভাগীয় মানে প্রশ্ন আর কি, ক বিভাগ। মান হলো এক, সেই ধরনের প্রশ্নের জানাবো, কিছু উত্তর জানাবো। তাহলে নেচার সময়কাল কত, সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন, ঠিক আছে। প্রশ্ন নেচার সময়কাল, কত বলেছি? 1400 থেকে 1600। হ্যাঁ, 1400 সাল থেকে 1600 সাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিহাসবিদরা রেনেসাঁকে কত ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। কি বলেছি মনে নেই না? আর্লি রেনেসাঁ, আর্লি রেনেসাঁ আর হলো হাই রেনেসাঁ। ইনফরমেশন গুলো কিন্তু আমার বলা হয়ে গেছে, তারপরে কোর্স আকারে হচ্ছে। আগেও আমরা কিন্তু আলোচনা করেছি, পারস্পেক্টিভ সম্পর্কে, কম্পোজিশন সম্পর্কে আলোচনা করেছি না? কিন্তু এইগুলো কাদের আবিষ্কার, কাদের তৈরি, এগুলো কিন্তু আমরা জানি না এখন। জানি কি, এখানে আমাদের এই টপিকসে কিছুটা ধারণা থাকবে আর কি। এই রেনেসাঁর আগে যখন ছবি আঁকা হতো তখন কিন্তু এইগুলো ছিল মাত্রিকতা, হ্যাঁ, পার্সপেক্টিভ, কম্পোজিশন এইগুলো ছিল, মানে কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। এই রেনেসাঁর সময় থেকে এইগুলো তৈরি হয়েছে, যে যার মতো করে শিল্পীরা আবিষ্কার করছে। চিত্রের পার্সপেক্টিভ পরিপ্রেক্ষিত সৃষ্টি করেন কে? চিত্রশিল্পী ব্রুনো লেসি, ইনি হলো পার্সপেক্টিভ সৃষ্টি করেন। দেরিতে যারা আসছেন এখান থেকে শুরু করেন, যেটুকু বাকি আছে
ক্লাস শেষে কার কাছ থেকে দেখে নেবে, ঠিক আছে? ওইগুলো এখন দেখার দরকার নেই, হয়তো 2-4 কোশ্চেন যেগুলো থেকে গেছে আর এখনই যারা আসবে, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ করেন। প্রথমে যেটা পৌঁছে দিল ওই দুটাই কি স্যার, না এর আগে আরো আছে, তার আগে আছে। আমি যেটা বলছি বোঝেন না কথা, যেখানে আছে সেখানে লিখবেন। চারটি প্রশ্ন লেখা হয়েছে বাস বাকি আমি কোন জায়গায় আছি? এটা সে পাস করবে এখন দেখবে পাস নিচেটা 4 নম্বর আর 5 নম্বর কিছু চারটি না না চারটি পাস কালার আছে না পুলিশ স্যার আছে বেশি হয়ে গেছে তো? এখানে দেখেন আরেকটা কোশ্চেন আছে, ওটার সমকক্ষ একটা কোশ্চেন, চিত্রে সার্থকভাবে পরিপ্রেক্ষিত ব্যবহার করে কি? এখানে কিন্তু অ্যান্সার অবশ্যই আলাদা, ঠিক আছে? হ্যাঁ আসেন। চিত্রশিল্পী মাসাজ বাংলাও লিখে দিয়েছি, ইংরেজিটাও লিখে দিয়েছি। কেন্দ্র আবিষ্কার করেন কে? জন ভ্যান এইক। এবার কিন্তু বিদেশি নাম তো একটু কঠিন হবে, এই জন্য একটু প্র্যাকটিস করবেন।
চিত্রের ত্রিমাত্রিকতা প্রবর্তন করেন কে? চিত্রশিল্পী জব। দত্ত। দেখা যাচ্ছে ইংরেজি স্পেলিংটা অনেক সময় দত্তের মতো নাও মনে হতে পারে, ঠিক আছে? এই জন্য লিখে দিচ্ছি, অনেক সময় আপনি যেটা সহজ মনে হবে আপনি সেটা লিখবেন। যে দত্ত বলে যে এখানে অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা, ভিডিওটা লেখা হয়নি, একটা থাকবে আর থাকবে না, আপনাদের সুবিধার জন্য এটা করছে। চিত্রশিল্পী কম্পোজিশনের নতুনত্ব। নতুনত্ব আনকে চিত্রশিল্পী বট্টচেল্লি। আমাদের নাম যদি বিদেশিরা শোনে তো তারাও এরকম বলে যে এরকম নাম, তাই না? আমাদের নাম যেরকম, হ্যাঁ। তবে ব্যাপার হচ্ছে যে বিদেশি যে জাপানি যে শিল্পীগুলোর নাম বলেছিলাম না, তাদের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে, মানে দ্বন্দ্ব আছে, কিন্তু আমাদের কিন্তু তাও নেই, আছে। হ্যাঁ, এরকমই কিন্তু ছন্দ যায় নাকি ওই দেখতে যেমন একই ধরনের, নামগুলো ঠিক একই ধরনের আমাদের জাপানি কোরিয়ান। কি নাম বললাম? কম্পোজিশন। কম্পোজিশনে নতুনত্ব কি নাম? বটচেল্লি। বটচেল্লি। দুটো ভার্সনে লিখে রাখেন, সবসময় হয়তো লাগবে না, তবে দু রকম লিখলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ইংরেজি নাম বাংলায় না লিখে যদি ইংরেজি লিখতে পারেন। না, তারপরেও দেখা যাচ্ছে আমি এখানে কি লিখেছি, বাংলাও লিখেছি ইংরেজি লিখলাম না, দু প্রকার লিখলাম, বানানটা ভুল হয়েছে কিন্তু সেটা একটু মার্জনীয় হয়। চেষ্টা তো করছি, তাই না? একটা লিখলেও হবে। আমি দুটাই কেন লিখছি, আমি বললাম না যে বিদেশি একটু নামটা যদি ইংরেজি লিখতে পারি, এটা হচ্ছে। আমি তো এখানে লিখে দিতে পারতাম, এগুলো দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্র্যাকেট দিয়ে আমি দুটাই লিখেছি। হ্যাঁ, যদি পারেন, আমি তো সেটাই বলছি, যদি দুটো লিখতে পারেন, দেখা যাচ্ছে যে একটা শব্দেই তো উত্তর 1 নম্বর, তাই না? তো আপনি যদি দুটোই লিখেন, লিখেছে ব্র্যাকেটে লিখেছে এটা, কিংবা আমি এখানে বদলে লিখলাম ব্র্যাকেটে এইটা ইংরেজিতে লিখলাম, আমার ভুল হয়ে গেছে। আমি কিন্তু বলছি যে এখানে যদি দুটোই লিখি, আমি বাংলা ইংরেজি দুটোই লিখি, ইংরেজিটা ভুল হয় এটা মার্জনীয়। এটাই তো বলছি যে আপনি যেটা সন্দেহ করছেন যে যদি ভুল হয় সেক্ষেত্রে কি হবে। আমি একটাই বলছি যে বিদেশি নাম, সেক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন তাহলে ভালো লাগবে, এই আর কি। মানে শেষের দিকে যারা আসছেন, মানে যেখান থেকে আমি আছি সেখান থেকে শুরু করে, এটা বাকি আছে ক্লাস শেষ,
এখন ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। শিল্পে মানবীয় গুণাবলী আনেন কে? এটা ডোনাতেল্লো। ডোনাল্লো, ডোনা না কিন্তু, হ্যাঁ ডোনাতেল্লো। স্কাল্পটর মানে ভাস্কর্যের শিল্পীকে কি বলা হয়? স্কাল্পটর বলা হয়, ঠিক আছে? মানে ভাস্কর্যকে বলা হয় স্কাল্পচার, আর যিনি তৈরি করেন তাকে বলা হয় স্কাল্পটর, ঠিক আছে? এখানে অবলিক দিয়ে দিলাম। ডোনাতেল্লো। বাংলায় যখন লিখবেন তখন কিন্তু ডোনাতেল্লো লিখতে হবে। যে এখানে কিন্তু যদি শুধু ইংরেজিতে লিখতাম তাহলে কিন্তু এখানে ড উচ্চারণ হচ্ছে, তাই না? কিন্তু বাংলাটা হলো দ, এটা হলো ডোনাতেল্লো। আমি যদি বাংলা ইংরেজি দুটোই না লিখি কিন্তু উচ্চারণ কিন্তু আমার জানা জরুরি, তাই না? যে ডোনাতেল্লো হবে নাকি ডোনাতেল্লো এরকম না লিখলেও আমার উচ্চারণ জানাটা জরুরি। এখানে কি সম্পর্কে লিখলাম? এখানে কিন্তু রেনেসাঁ সম্পর্কে লিখেছি। তো রেনেসাঁ এখানে আমাদের বিষয়ে তিনটা শিল্পীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আজকে লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে একটু আলোচনা প্লাস হলো কোশ্চেন। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে লিওনার্দো দা ভিঞ্চি কোন সময়কার শিল্পী, এরকম কোশ্চেন আসতে পারে না? অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে খ বিভাগ কিংবা গ বিভাগের জন্য যে রেনেসাঁ যুগের বা রেনেসাঁ সময়ের কয়েকজন শিল্পীর নাম উল্লেখ করবে, এরকমও আসতে পারে। এখানে তিনটি শিল্পীর নাম কি কি বলেছি খেয়াল আছে কি? না, আমি প্রথমে তিনটা শিল্পীর নাম বলেছিলাম, আর এগুলো তো কম্পোজিশন, তারপর পার্সপেক্টিভ, তারপর তেল রং কে তৈরি করছে, আমি এগুলো বলেছি। তিনটা শিল্পীর নাম বলেছি, সেটা হলো লিওনার্দো দা ভিঞ্চি, রেমব্রান্ড আর হলো পল সেজার। হ্যাঁ অবশ্যই আসবে আলোচনার পর। রেনেসাঁ সম্পর্কে মোটামুটি তো ধারণা পেয়ে গেছেন যে আসলে রেনেসাঁটা কি। আমি আবারও বলি আলোচনায়, মানে শুধু কোশ্চেন শুনছেন, আমি 1 মিনিট আবার বলি যে এখানে যে শিল্পী, যে তিনজন শিল্পীর নাম বলে, এটা কিন্তু একটা সময়কাল পার করে, তাই না? এই সময়ের মধ্যে যেসব শিল্পী ছিল তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। তাই এখানে রেনেসাঁ সময়ের শিল্পীদের উল্লেখ করা হয়েছে বিদেশি শিল্পীদের মধ্যে। তো রেনেসাঁ শব্দ হচ্ছে, রেনেসাঁ শব্দের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে পুনর্জন্ম। এটা একটা ফরাসি শব্দ। আর ইতিহাসবিদরা এই রেনেসাঁকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো আর্লি রেনেসাঁ, একটা হলো হাই রেনেসাঁ। তবে আমি যে শিল্পীগুলো বললাম এটা কিন্তু আর্লি রেনেসাঁ নয়, হাই রেনেসাঁ শিল্পীরা, এই যে তিনজনের নাম বললাম, ঠিক আছে? মানে আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি, মানে ডিটেইলসটা না বলে সরাসরি ওর থেকে যেগুলো আমার দরকার আমি সেগুলো বলছি। তাহলে রেনেসাঁ সম্পর্কে কি ধারণা পেয়েছেন? রেনেসাঁ সময়কাল হলো 1400 সাল থেকে 1600 সাল।
এই সময়ের মধ্যবর্তী যেসব শিল্পীরা বেশি মানে সৃজনশীলতা যে নতুন শিল্পকর্ম এই বিষয়টা রিসার্চ করছে তাদের নিয়ে আলোচনা। এখানে যেসব নাম আছে যে পার্সপেক্টিভ, কম্পোজিশন, এসব যে মানে নতুন যে প্রত্যাবর্তন যেগুলো হয় এগুলো কিন্তু আর্লি রেনেসাঁর মধ্যে, কিন্তু এখানে আমরা বিস্তারিত আলোচনা করবো হাই রেনেসাঁর শিল্পীদের নিয়ে। এখানে আপনাদের ভেরিফিকেশন সেগুলো কি হবে কারো কাছ থেকে দেখে নিচ্ছি আছে। তাহলে স্যার শিল্পী দুই প্রকার, আর্লি আর হাই। রেনেসাঁকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সময়কাল রেনেসাঁ, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আর্লি রেনেসাঁ, একটা হলো হাই রেনেসাঁ। আর্লি বলতে প্রাথমিক বোঝায়, হাই বলতে মানে ওইটাকে আরো আপডেট হয়েছে গাইস। হ্যাঁ হাই রেনেসাঁ সময়ের একটা শিল্পীর সম্পর্কে জানতে গেলে কি কি জানা লাগে আমাদের মূলত মনে হয়? হ্যাঁ মানে যেটা হলো বায়োগ্রাফি, এক কথায় জীবন বৃত্তান্ত। হ্যাঁ, তো আগে জানবো তার জীবন বৃত্তান্ত সম্পর্কে, তারপর হলো শিল্পকর্ম, আর শিল্পকর্মে বিস্তারিত তারপর। যেমন ওই এহসান সুলতান, তারপর কামরুল হাসান, জয়নুল আবেদিন, যেমন এদেরটা ওরকমই, শুধু ভার্সনটা আলাদা। আমি যেটা বলছি অনেক সময় লেখার সময় অনেক সময় তো ভুল হতে পারে, ওইখানে তো হাই বলেছি না, এই হাই মানে কিন্তু যে ওই হাই না, এই চাই হাই না। না আপনারা যেমন এরকম মিন করতেই পারেন, হ্যাঁ কারণ চিনে গেছি তো। হ্যাঁ সিস্টেমটা সরল হবে। অনলাইনে অনেকে আছে না, সেক্ষেত্রে তো এক পাশে রাখলে ক্লিয়ারলি বোঝা যায়। 40 মিনিট হয়ে গেছে নাকি? এখানে কি দেখাচ্ছে তাহলে? লিওনার্দো দা ভিঞ্চি, আমরা তো অনেকেই নাম শুনেছি তাই না? এটা কিন্তু ও কিন্তু ঠিক আছে। লিওনার্দো দা ভিঞ্চির জন্মসাল কোথায় এবং জন্ম কোথায় এবং সাল কত সেটা জানি। ভিঞ্চির কোথায় এবং কবে জন্মগ্রহণ করেন? জানি কি আমরা এটা ছোটকাল থেকে তো নাম শুনে আসছে নাকি? হ্যাঁ ইতালিতে, ইতালির একটা জায়গা আছে, ইতালির হলো ফ্লোরেন্সে, ইতালির ফ্লোরেন্স।
কত সালে? 1452 সাল। 1952 মনে রাখবেন, তার থেকে 500 মাইনাস। 1400 হ্যাঁ, না, কিছু কিছু ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক ভালো মনে রাখে, মানে মনে রাখার ক্ষেত্রে আর কি, যে আমার কিভাবে মনে রাখবো। লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষাগুরুর নাম আমরা মানে লিখিত পাই না, কথিত আছে যেটা সেটা পাই, ঠিক আছে। লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষাগুরু ছিল শিল্পকর। নাম লিখতে ভেরেচিও, প্রাথমিক শিক্ষাগুরুর নাম ছিল ভেরেচিও। মনে থাকবেন এসব নাম, সহজ তো, মানে প্রথমবার শুনছেন তো এই কারণে। হ্যাঁ, বারবার পড়লে এমনি মনে থেকে যাবে। তবে লিওনার্দো দা ভিঞ্চি অনেক ছবি এঁকেছেন, ড্রয়িং করেছেন, অনেক কম্পোজিশন আছে। আহ, তবে মানে উনি কাজ খুব কম কমপ্লিট করতেন, শেষ করে যাননি। অনেক ছবি এঁকেছেন কিন্তু শেষ করেননি, মানে সম্পূর্ণ শেষ করেছে এরকম 15টা কাজ পাওয়া যায়, সমাপ্ত করেছেন এরকম। মোনালিসা শিল্পকর্মে নাম শুনেছি। উনি কিন্তু 2 থেকে 3 বছর ধরে মানে প্রাথমিকভাবে ড্রয়িং করছেন বা পেন্টিং করছেন, কিন্তু আবার ধারণা করা হয় উনি মানে দেখা যাচ্ছে 1400 না সরি 1503 থেকে 17 সাল পর্যন্ত একটা ছবি এঁকেছেন, মোনালিসা ছবিটা। এতটা সময় হ্যাঁ, অনেকটা সময় এই জন্যই তো বিখ্যাত। বিখ্যাত এবং রহস্যময় এটা। মানে এখন তো যারা মানে সমালোচক যারা এই বিষয়ে রিসার্চ করে, তারা ধারণা করছে যে আসলে কি মানে কি নিয়ে আছে, আসলে ভাবে আছে। হ্যাঁ, এটা রিসার্চ করে এখন ধারণা করা হয়। এখনকার সময় দেখেন, এখন থেকে 500 বছর আগের ছবি এটা, 500 বছরেরও কিন্তু বেশি। তো সেই সময়কার তো ফটোগ্রাফ তো ছিল না, মানে ক্যামেরাতে ছিল না, বা লিখিত কিন্তু ওরকম কিছু পাওয়া যায় না। তবে যেটুকু কথিত যেটা, সেটা থেকে যেটা আসে যে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু অনেক অবদান আছে উনার, শুধু মানে শিল্প ক্ষেত্রে না, শুধু ছবি আঁকার ক্ষেত্রে না, বৈজ্ঞানিক যেসব উনি হেলিকপ্টারের নকশা করেছেন। তারপর দেখবে যে ভিঞ্চি ব্রিজ আছে, যে কোনো কিছু ছাড়াই, মানে দেখা যাচ্ছে এখন তো অনেক বেসমেন্ট দিয়ে তারপর তৈরি করা হয়, কিছু কিছু জিনিস রেখে উনি ব্রিজ এমন ভাবে তৈরি করছেন কোনো জোড়া তালে কিছু বাঁধতে হবে না, ব্রিজের নকশা করে নিয়েছেন। এই যে ওনার একটা বিখ্যাত আছে যে আহ মাতৃ জঠরের শিশু, একটা শিল্পকর্ম। তো ওইটা কিন্তু ওই ওই সময় তো এক্সরে ছিল না, ছিল কি? ছিল না। তো উনি কিন্তু সেটা আবিষ্কার করছেন যে কিভাবে থাকে মাতৃ জঠরের শিশু। এরকম কথিত আছে যে উনি নাকি যদি উনাদের তো খ্রিস্টান ধর্মের যেটা দেখা যাচ্ছে কফিনে করে তো রাখা হয় না, কবরস্থ করা হয়। তো ওইখান থেকে নাকি উনি লাশ তুলে এনেও কেটে কেটে নাকি এলো দেখতেন আর কি,
মানে এটা কথিত, কেউ দেখেনি এরকম। তবে লিওনার্দো দা ভিঞ্চি অনেক লাজুক প্রকৃতি ছিলেন, এরকমও বলা হয়েছে। লাজুক প্রকৃতি লাশ কাটে। এটা তো ইতিহাস, আমি তো এখান থেকে 500 বছর আগের কথা বলছি। এখানে দেখেন আমি শিল্পীর কথা বলেছি যে প্রাথমিক শিক্ষাগুরু, এটা কিন্তু কথিত, লিখিত নেই। হ্যাঁ, কথিত। আমাদের এখনকার কিন্তু এরকম হয় যে কথিত বন্দুক যুদ্ধে অমুক মারা গেছে তমুক মারা গেছে, তাহলে 500 বছর আগে কথিত বলাটা তো মানে এটা তো মানে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তাই না? দিনের খবর যদি কথিত হতে পারে তাহলে 500 বছর আগের ঘটনা কি হবে? আমি সেই ভিত্তিতে আলোচনা করছি। কেটে গেছে না লাইভ? এখন 5 মিনিট 4 মিনিট সময় আছে, হয়ে গেছে এই পর্যন্ত, এখানে কেটে গেছে। এই দেখো তো ভিডিও কি বন্ধ হয়ে গেল কিনা, ভিডিওটা কি দেখো তো। এইখানে তো মোবাইলে, এখানে দেখো। এখানে এলো, এখানে চলছে আর কি। এখানে লিওনার্দো দা বারবার লিখলাম, এবার কিন্তু সংক্ষেপে চলে যাচ্ছে। হ্যাঁ, ভিঞ্চি দিয়ে শুরু করবো, কিন্তু মানে কোশ্চেনে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি আসবে, ঠিক আছে? তা ভিঞ্চি মনে করলে অন্য শিল্প মনে করবেন না, জান আমি একটা দরজা তো পেয়ে গেছেন, এই কারণে আমি শর্টে দিচ্ছি। অসম্পন্ন যেটা নয় সেটাকে কি বলি আমরা? পরিপূর্ণ, তাই না? তাই তো, এই কারণে লিখছি যে পরিপূর্ণ শিল্পকর্মের সংখ্যা, শিল্পকর্মের সংখ্যা কয়টা বলেছি? 15টি। এইটুকু লিখলে হবে, এখানে তো আর কিছু বেশি কিছু লেখার কোনো অপশন নেই, আছে কি? সাকিবেলা তো বলবে খেলার ক্ষেত্রে যদি থাকে তাহলে শিল্পের ক্ষেত্রে থাকবে না কেন? হ্যাঁ। মানে কোন কোন দিকে পারদর্শী ছিলেন এর পরের প্রশ্নে আমি চলে যাবো, সেটা লিওনার্দো দা ভিঞ্চি। লিখবো নাকি লিখবো না? লিখে দিই। আমার তো লেখা খারাপ হয়ে যাচ্ছে দিন। 11 সাল থেকে 17 সাল পর্যন্ত বাংলা লিখেই নেন, তাহলে আরো ভালো থাকতো। আপনি ইংলিশ আমাদের হলো ইংলিশ ভার্সন না, ইংলিশে লিখতে হবে। ওখানে বাংলাটা বাংলায় লিখতে হয়, এরপরে তো জার্নালিজমটা বাংলা আছে, এটা সবগুলো ইংলিশে লিখতে হয় অক্সফোর্ড থেকে। কেন সেটাও লিখে দেয় সঙ্গে, যে কেন বলা হয়, তাই না? কারণ, কারণ দিয়ে শুরু করি, দুইটা প্রশ্ন লিখবো না। তিনি একাধারে চিত্রকলা, ভাস্কর্য
চিকিৎসাবিদ্যা। পুরকৌশলী কাদের বলা জানেন? ইঞ্জিনিয়ার। ইংরেজি জানি, বাংলা জানি না। এটা কিন্তু আমাদের বেশি সমস্যা, ইঞ্জিনিয়ারের বাংলা কি উনি? প্রকৌশলী। হ্যাঁ, এটা দিকে দেখবেন অনেকে পারবে না। হ্যাঁ। যে পুরকৌশলী কেন বলা হয়, আমি যখন এই ছবি দেখাবো এখন মুখে বললে অতটা বুঝতে পারবেন না। যেমন চেয়ার, চেয়ারের বাংলা তো ওইটাতে বলছি যে যে প্রকৌশলী কিভাবে ছিলেন, চিকিৎসাবিদ কিভাবে ছিলেন, এটা আমি যখন ফটো দেখবো, মানে আমি এখন যদি 5 মিনিটে বলি আপনাদের বলতে পারবেন না। আপনি একটা ফটো দেখতে পারবেন। চেয়ার, চেয়ার এখানে বসে আবার এটা কিন্তু এর মধ্যে না। প্রকৃতি, এটা কি ওর ভিতরে নাকি? হ্যাঁ ওটার সঙ্গে দর্শন প্রকৃতি সম্পর্কে। এই দেখেন, এই বুঝতে পারছেন না কেন এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, এটা প্রশ্ন মনে করতে পারেন, আবার এইটাকে উত্তর মনে করতে পারেন। না, এরকম সরল হওয়া ভালো, কিন্তু সব ক্ষেত্রে নয়। পৃথিবীতে যতদিন থাকবে এই ভিএনসির নাম ততদিন থাকবে। তিনি যা করে গেছেন তার যে অবদান, উনি কি বেঁচে থাকতে বিখ্যাত হয়েছিলেন না মারা যাওয়ার পর? মারা যাওয়া করে। বেশিরভাগ তো তাই হয়। একটা ব্যাপার কি, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। বেশিরভাগ সে থেকে হোক না কেন, পাশে আমরা তাদের মানুষ এটা হলো ব্যাপার। পাশে থেকেও আমরা মনে হতে হয়ে গেছে। বেঞ্চের কিছু শিল্পকর্ম লিখনে বলবো। আপনি বলতেছিলেন না যে শিল্পীর নাম, শিল্পকর্ম এক এক করে যাবো। হ্যাঁ, আপনারা যখন উত্তর লিখবেন এখানে কিন্তু এভাবে লিখবেন যে লিওনার্দো দা ভিঞ্চির কিছু বিখ্যাত ও উল্লেখযোগ্য শিল্পকর্মের নাম বলুন। তারপরে আমি এটা লিখতাম না, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে সব থেকে মোনালিসা লিখেন, মোনালিসা বিখ্যাত এক জিনিস, উল্লেখযোগ্য এক জিনিস, তালিকা করা এক জিনিস, যে শিল্পকর্মের তালিকা দিন, এটা এক জিনিস, উল্লেখযোগ্য এক জিনিস, আবার বিখ্যাত কিন্তু আরেক জিনিস। যদি বিখ্যাত শিল্পকর্মের নাম বলে তখন কিন্তু যা বিখ্যাত সেগুলো তার শিল্পকর্মের নাম লিখলে কিন্তু হবে না, হবে কিন্তু তার শিল্পকর্ম কিন্তু যেগুলো বিখ্যাত বিখ্যাত বলে উল্লেখ করতে হবে। যদি তালিকা করা হয়
তখন উল্লেখযোগ্য বিখ্যাত উভয় আমি লিখতে পারবো। এটা দুইটা একসঙ্গে লিখবেন না আলাদা? বিখ্যাত অনেক ভাবে আসতে পারে, যদি শুধু আসতে পারে বিখ্যাত আসতে পারে, অথবা উল্লেখযোগ্য আসতে পারে, অথবা লিওনার্দো দা ভিঞ্চির কেসে শিল্পকর্ম তালিকাবদ্ধ করবে, এরকম বিভিন্ন ভাবে আসতে পারে। যখন বিখ্যাত বলবে তখন কিন্তু যেগুলো তলানিতে পড়ে আছে সেগুলো তো উল্লেখ করলে হবে না, তখন বিখ্যাত বললে উল্লেখ করতে হবে। মোনালিসা, ভার্জিন অফ দ্য রক্স, দ্য লাস্ট সাপার, এটা মোনালিসা। এটা কি মনে আছে? মেনালিসা মনে আছে? না, এবার 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 কি ঠিক মনে আছে নাকি? এবার জগতে বাস করে তাহলে একটু অর্ধেক এগুলো বলা কি আছে বুঝলাম না জগতের Last রক্স এই সামনে তো এই তিনটা শিল্পকর্ম সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো আজকে। হ্যাঁ, অনেকগুলো আছে কিন্তু এই তিনটার বিস্তারিত বলে শেষ করবো। ম্যাডোনা অফ দ্য রক্স, 4 নাম্বারটা হলো ম্যাডোনা, ইংরেজিতে লিখলাম এটা। আচ্ছা সবগুলো তো ইংরেজিতে লিখতে বাংলা কিছু ইংলিশে ম্যাডোনা অফ দ্য রক্স। যখন ফোন নিয়ে বসবেন একটু এই নামগুলো সার্চ দিয়ে দেখবেন, গুগলে সার্চ দেবেন, বিস্তারিত পেয়ে যাবেন। The adoration of Maggie, এগিয়েও adoration of Maggie. এটা কিন্তু একটা বিখ্যাত মানে ড্রয়িং, এটা দেখবেন যে ব্যাক্টেরিয়ান ম্যান এরকম হাত এরকম কাক তাহলে মুখে করে দাঁড়িয়ে আছে, দেখবেন নেটে সার্চ দিয়ে দেখবেন। কোনটা স্যার? এই যে 6 নাম্বারটা ব্যাক্টেরিয়ান ম্যান কেমন হয়? স্যার এতগুলো দেওয়া লাগবে? ব্যাপার হচ্ছে যখন আচ্ছা, বিখ্যাত শুধু করে তিনটা শিল্প, আমি বলি শুধুমাত্র যদি বলে শিল্পকর্মের তালিকা দিন তখন তো 3টা লিখতে হবে না, এই কারণে আমি 6টা 7টা দিব এখানে, 15টা সম্পূর্ণ কাজ হচ্ছে এখানে 7টা দিচ্ছি। আর যদি উল্লেখ করে দেয় এরকম অনেক সময় আসবে যে মোনালিসা শিল্পকর্মটি সম্পর্কে লিখুন, বা ভার্জিন অফ দ্য রক্স সম্পর্কে লিখুন, বা দ্য লাস্ট সাপার সম্পর্কে লিখুন, তখন কিন্তু এটা বিস্তারিত লিখতে হবে। এখানে আমি বিখ্যাত এবং উল্লেখযোগ্য নাম দিচ্ছি 7টা, কিন্তু 3টে সম্পর্কে লিখতে হবে, এর বাইরে আসা সম্ভব না। বুঝতে পারছি? যখন তালিকা চাইবে তখন এইগুলোই, আর যখন বিস্তারিত চাইবে তখন এই 3টা আলাদা করে দিব, আবার উল্লেখ করে দিতে পারে হ্যাঁ। পাশাপাশি এরকম আপনার সবগুলো জানতে হবে, কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে। এই লেখা হয়ে গেছে এগুলো সব। আর একটা যেটা লিখি নাই সেটা হলো যে মাতৃ জঠরের শিশু, এইটা কি বাংলাটা লিখবো নাকি ইংরেজিটা লিখবো? দুটা লিখবো। এখানে 7 নাম্বার, the fetus and
লাইনিং, লাইনিং অফ দা ইউটেরাস। লেখা হয়ে গেছে? দেখা যাচ্ছে এই প্রশ্নটা খ বিভাগে আসতে পারে, আবার গ বিভাগেও আসতে পারে। ঠিক আছে, মানে একটু বিস্তারিত তো, সেটা 2 নম্বরের জন্য আসতে পারে অথবা 5 নম্বর বা 3 নম্বরের জন্য আসতে পারে। তাতে কথা হচ্ছে কেন পেছনে, বুঝলাম না তো। 1 ঘন্টার জন্য আসি, সময় নষ্ট করবেন না। গল্প করেন, আমার কাম করবেন, কিন্তু না আসে, কোনো ব্যাপার না। মোনালিসা সম্পর্কে লিখুন। তাহলে এটা একটা শিল্পকর্ম, তাহলে কার আঁকা, কোন সময় আঁকা, কি মাধ্যমে আঁকা, হ্যাঁ, এগুলো আমাদের উল্লেখ করতে হবে। বিখ্যাত শিল্প কর্মটি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। কর্মটি লিওনার্দো শিল্পকর্ম। আঁকা একটি শিল্পকর্ম। আঁকার সময়কাল সহজ করে দিই, যাতে সকলই হয় আর কি। 1504 থেকে 1506। আবার এখানে এরকম বলা হয়েছে যে, বললাম না যে এখান থেকে আবার 1517 সাল পর্যন্ত আঁকা হয়েছে। হ্যাঁ, এটা উল্লেখ করতে হবে। উল্লেখ করতে হবে এরকম না, যদি পারেন আরো ভালো হবে। তবে ধারণা করা হয় যে চিত্রকর্মটি 1517 সাল অব্দি হয়েছিল। এটা ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, এইটুকু না লিখলেও হবে, এটা লিখলেও ভুল নেই, এই পর্যন্ত লিখলেও। মাধ্যম, মাধ্যমটা হলো তেল রং, কাঠের প্যানেলের উপরে তেল রঙের কাজ, কাঠের প্যানেল।
ফাইন কাটে এই যে কাঠের প্যানেলটা কি এটা এখনকার শিল্পকর্মে এটা নাই, মানে যেটা ওখানে উল্লেখ আছে আমি সেটাই লিখে দিলাম। তবে ক্যানভাসটা যেমন হয় এখন কাঠের ফ্রেম, তারপর কাপড় দিয়ে ঢাকা হয়, আগে সেটি করছিলাম আমরা সেটা বলতে পারবো। ওইভাবে উল্লেখ নেই, এখানে শুধু লেখা আছে যে কাঠের প্যানেল, কাঠের প্যানেলে তেল রঙে আঁকা। মানে ক্যানভাসটা যে যেমন ওরকম কাঠ দিয়ে হয় যে কাঠের প্যানেলে আঁকা হয়, সেরকম শিল্পকর্ম আমাদের দেশে পাওয়া যায় না। যেতে গেলে ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে হবে। জাস্ট আমরা শুনেছি বা দেখছি লিখিত আর পঠিত। আচ্ছা কাঠের প্যানেলে তেল রঙে আঁকা, তেল রঙে আঁকা। এটা কিন্তু আরো ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়, কিন্তু আমি দেখেন সময়কাল লিখলাম, মাধ্যম লিখলাম, সহজ করে দিচ্ছি, ঠিক আছে। বিস্তারিত যখন লেখবো আয়তন, মানে এটা কিন্তু আবার মানে কিন্তু একটা লিস্টের মতো করে দিচ্ছি যে সময়কাল, মাধ্যম কি, আয়তন কত, মানে আকার আয়তন আর কি। আয়তন 30 ইঞ্চি গুণ 21 ইঞ্চি। বর্তমান অবস্থান, এটা কি আমাদের না লিখলে চলে না? বর্তমান অবস্থান মানে কোথায় আছে শিল্পকর্মটি। আমি কিন্তু এই বললাম না যে বর্ণনামূলক যদি আপনি লিখেন তাহলে এটা কোন জায়গায় অবস্থিত, কিন্তু আমি লিখলাম বর্তমান অবস্থান, এটা কোথায় আছে এই জন্য নাম লিখে দিলাম, কোন দেশ কোন মিউজিয়াম। প্যারিসের লোভর মিউজিয়াম। ছবিটির ধরন কি, ধরন লিখতে হবে না যে কি ধরনের ছবি, এটা লিখি কি ধরনের বলুন তো? আমি তো ফটো মানে দেখিয়েছি কি ধরনের, এটা হলো প্রতিকৃতি, মানে শিল্পকর্মটির ধরন হলো প্রতিকৃতি। এছাড়া তখন এরপরে যেটা বলবো সেটা হলো ভার্জিন অফ দ্য রক্স। এছাড়া কি বলছি, লাস্ট সাপার, যা লাস্ট সাপার ওইটাও দেখো, ওইখানে কিন্তু ফিগারেটিভ, হ্যাঁ, কিন্তু এইটার ধরন কি, এটা হলো প্রতিকৃতি এই শিল্পকর্মটি। ধরনটা লিখলে এটা শেষ হয়ে যাবে। পোর্ট্রেইট, এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, যে কোনো একটা লিখলে হচ্ছে। হাতের লেখা ভালো করেন সবাই, হাতের লেখা নাম্বার বলছে। আপনি হাতের লেখা ভালো করেন, ইনফরমেশন ভালো দিচ্ছেন, গ্রহণযোগ্যতা কিন্তু অত ভালো হবে না। আপনি কম করে লিখুন, একটু হাতের লেখাটা ভালো করুন, মার্কস দেখবেন যে সমান হবে। দুইটা লিখুন, একটা লিখবো যেগুলো বেছে বেছে আমার দরকার, সুন্দর করে লিখে দেবো। এই যেমন লিখছি, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার হাফ পেজে হবে না, তাই না? এই যে যেটুকু লিখলো হাফের হাফ হয়তো কোয়ার্টার হবে, কিন্তু আপনি 5-এর মধ্যে 5-ই পাবেন, হাফ পেজ কিংবা এক পেজ লেখা লাগবে না। ওই যে বলি, আপনি পেট ভরে ডাল ভাত না খেয়ে দু মাংস খান, আমার দরকার শক্তি, তাই না? আর এখানে আমার দরকার ইনফরমেশন। ভুলভাল কিছু না লিখে আমি সেটা এক্সাক্ট দরকার আমি সেটা লিখি। Virgin of the Rocks, একসঙ্গে এইভাবে থাকুন, ভার্জিন অফ দ্য রক। শিল্প কর্ম সম্পর্কে
বর্ণনাটাও তাহলে কার আঁকা এটা? ভিঞ্চির আঁকা। ভার্জিন অফ দ্য রক্স আগে শিল্পকর্মটা দেখাই, আমি নেটে সার্চ দিয়ে দেখাচ্ছি না কেমন শিল্পকর্ম। ভার্জিন অফ দ্য রক্স ভার্জিন অফ দ্য রক্স শিল্পকর্ম এই রক্স শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, পাথরের ইংলিশ ইয়েস্টার ছাড়া কি আর কিছু থাকে না, সামর্থ্য শব্দ থাকে না? আপনারা মানে স্কুলের বাইরে কিছু ভাবতে পারছেন না, তাই না? দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হলো ভার্জিন অফ দ্য রক। এবার আমি বিস্তারিত বলছি। শিল্পকর্ম এরকম যদি থাকে সহজে কিন্তু আমার বুঝতে সুবিধা হয় যে এটা কি, এটা কেন, কিরকম, তাই না? আর একটা যেটা লাস্ট সাপার একবারে দেখিয়ে দিই, দা লাস্ট সাপার। এটা হলো দেয়ালে আঁকা, একটা গির্জার দেয়ালে, অন্য কোনো কাঠের প্যানেলে যে লাস্ট সাপার যে শিল্পকর্মটা, এটা দেয়াল চিত্র একটা অনেক বড়। এই দেখুন লাস্ট সাপার কেমন, এটা একটা দেয়াল চিত্র। এখানে যিশু, যিশু খ্রিস্ট নাম তো শুনেছি, জানিও যিশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে বসে আছে, মাঝখানে একদম মাঝখান বরাবর হলো যিশু বসে আছে। এবং এই ছবিটা আঁকার কারণ কি, যিশু বুঝতে পারছেন যে অনেক শিষ্য বসে, তো ওনার ধারণা যে ওনার শিষ্যরা ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এরকম একটা পরিবেশ, সেটা উনি দেখে বুঝতে পারছেন, আর সেই চিত্র রূপায়িত করার চেষ্টা করেছেন। সেটা হলো ভার্জিন অফ দ্য, এই সরি, দ্য লাস্ট সাপার। মানে এই যে একটা মানে মিটিং মতো হচ্ছে না, এটার পর উনাকে মেরে ফেলা হয়, ইতিহাসে এটাও আছে যে ক্রুশে করে হাতে যে ওই ব্রেক ঢোকায়, এইটার পরে কিন্তু উনি আগে থেকে বুঝতে পারছেন যে আমার সঙ্গে আমার মানে শিষ্য বিশ্বাসঘাতকতা করবে। হ্যাঁ, এবার পাশে যারা আছে ওনার শিষ্যরা। তাহলে ভার্জিন অফ দ্য রক দেখছেন, আর লাস্ট সাপার, মোনালিসাও দেখালাম, এর গুলো বিস্তারিত দেখাবো। পদক্ষেপ মানে ছোট করে বলে হাসি না তো বুঝতে পারছে যে সে তার হয়তো মৃত্যু ঝুঁকি আছে, এই কারণে কিন্তু সে চলে গেছে, তাই না? পদক্ষেপ কি নিবে? শিষ্য মানে কি বলা হয়, গুরুর পাশে শিষ্য, তার থেকে তো আর বিশ্বস্ত কেউ হতে পারে না। তারা যদি তাকে মেরে ফেলতে পারে, এখানে তো এখন 500-600 বছর আগে মানে ঘটনা, আগের ঘটনা, কিছু করার নেই, আমরা এরকমই। দুটো বেশি সময় লাগবে না, 10 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনাদের বেশি ইনফরমেশন দিচ্ছি, এই বলছি লিখছেন, এটা আপনারা বেশি এগিয়ে যাবে। আমি তো 1 ঘন্টায় বা 40 মিনিটে শেষ করতে পারতাম। ভার্জিন অফ দ্য রক্স, ভার্জিন এই রক্সের অর্থ হলো পাথর, দেখলেন না যে পেছন দিকে পাথর দেখছে, এটা হলো এটা। ভার্জিন অফ দ্য রক্স শিল্পকর্মটি ভিঞ্চির একটি বিখ্যাত শিল্পকর্ম। শিল্পকর্মটি
আমি বিএনসি সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু নামটা পুরোটা লিখবেন যখন লিখবেন। সময়কাল 1485, মাধ্যম কাঠের প্যানেল, তেল রং। আকার অথবা আয়তন 74 ইঞ্চি গুণ 43 ইঞ্চি। এটা কিন্তু অনেক বড়। আর যেটা ওই দি লাস্ট চাপার, এটা আরো বড়, এটা ফুটের হিসাব। স্থান স্থান বলতে কোথায় আছে? হ্যাঁ, হ্যাঁ, লোক মিউজিয়াম, এটাও একই জায়গায় আছে, লোক মিউজিয়াম। প্যারিসের লোভর মিউজিয়াম, অথবা শুধু লোভর মিউজিয়াম লিখলে হবে। যখন ইন্টার পড়তাম তখন হাতের লেখা খুব ভালো ছিল, আমাদের সময় তো এমসিকিউ সিস্টেম ছিল না, অনেক অনেক লিখতে, পরীক্ষার হলে আমি লিখতেছি তো আমার এলো ইয়ারমেট বলতেছে এত সুন্দর করে লিখিস না, আমাদের খাতা দেখবে না, তোর হাতের লেখা দেখবে। কারণ খাতা সিরিয়াল আছে, আমার কথা তার খাতায় দেখবে, এরকম বলতো। কি মনে মিথ্যে বলতেছে? এখান থেকে এক যুগ আগে এর থেকে হাতের লেখা ভালো ছিল, তখন শুধু বাংলা লিখতাম। লাস্ট সাবার, শেষেরটা। কি ঘুম পাচ্ছে নাকি? লাস্ট সাপার, এই সাপারের বাংলা কি? হ্যাঁ, সাপার, হ্যাঁ। তাহলে আমি মানে ব্যাপার হচ্ছে যে কাহিনীটা বললাম, তাই না? সেরকমই তো, যে শিষ্যরা পরিকল্পনা করছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিসের জন্য? সেটা তো ওই বিশ্বাসঘাতকতার কারণে সাপার আর হবে উনি, শেষ পরিণতি এরকম। যদি আমরা এইভাবে যদি প্লাস সাপার বলে আমি ওই রকম দেখেছিলাম, ওরকম একটা গল্প বলতাম না, আপনারা কিন্তু বুঝতেন না। আমরা এইভাবেই জানি, কিন্তু হ্যাঁ এইভাবে আমরা জানি। এইভাবে যদি না বলে আমি শুধু লাস্ট সাপার লিখে তার আয়তন কত, কে লিখেছেন, একটু টুকটাক লিখে 2-5 লাইন লিখে দিলাম, কিন্তু কিন্তু আপনাদের মনে রাখতে পারতেন না, ছবি দেখালে মনে রাখতে পারতেন না, কিন্তু গল্পটা বললাম কিছুটা হলে মনে থাকবে। লাস্ট সাপার সম্পর্কে বর্ণনা দাও। সম্পর্কে বর্ণনা। লিওনার্দো দা ভিঞ্চি আঁকা, ভিঞ্চি লিখলাম তো। শিল্পকর্ম কর্মের মধ্যে অন্যতম বিখ্যাত
দেয়াল চিত্র, এটা তার লোগো অনুযায়ী নিয়ে যাওয়া সম্ভব না? সম্ভব? দেয়াল চিত্র বলে সময়কাল, এখানে আকার সময়কাল বলেছি, শুধু সময়। ভার্জিন দ্য রক এটা হচ্ছে তাহলে পাথর। কিন্তু ওইখানে বিষয়বস্তু হলো পাথর আছে। ওই যে ছবিটা দেখালাম না, যে একটা নারী মূর্তি, মানে নারী চিত্র, তার ডান পাশে আছে ওইটাকে অ্যাঞ্জেল বলা আছে, মানে স্বর্গীয় মানে শিশু বোঝানো হচ্ছে। পাশে কিন্তু সামনে আরো দুটো শিশু আছে, ওইটা বন্ধ করে দেবে। তবে আমি নেক্সট টাইম শীট তৈরি করা হয়ে গেলে যেগুলো বুঝছি আমি সংক্ষেপে একদিন মানে লিখে দিচ্ছি, তো এই কারণে কিন্তু 1-1.5 ঘন্টায় যাচ্ছে। আর আমি যদি ছবি দেখাই আর বলি, আমি কমপ্লিট করতে পারি। এইটাই পাথরের উপরে আঁকা না। আপনি দেখলেন না মাছগুলো কাঠের উপরে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে আঁকার সময়কাল না লিখে শুধু সময়কাল লিখলাম, বুঝতে অসুবিধা? কারণ এক কথা বারবার এসে যায়। দেখবেন যখন আপনি লিখবেন, যখন যে কোনো কোশ্চেন, আমি এই যে বিখ্যাত, অন্যতম, এই শব্দগুলো বারবার আমাকে মানে লিখলেও ভালো লাগে না। একটাই লিখবো, অন্যটা লিখবো অন্যরকম। একটাই লিখলাম আঁকার সময়কাল, একটাই লিখলাম শুধু সময়কাল। মাথায় কিন্তু আমার আগের থেকে আছে যে আগে আগে লিখছে আঁকার সময়কাল, তার মানে এটা সময়কাল, মানে যখন আঁকা হয়েছে সেটা। সময়কাল হলো 1458 সাল। আয়তন আয়তন না লিখে এখানে পরিমাপ লিখি। এটা অনেক বড়, 29 ফিট গুণ 15 ফিট। কত বড়? এটা কিন্তু ফুট বোঝাচ্ছে। হ্যাঁ, একটা হলো ফুট, দুইটা হলো ইঞ্চি। বিষয়বস্তু আগে কিন্তু আমি লিখিনি, দেখেছি কি একটা বিষয়বস্তু মানে কি। একটা কোশ্চেন আসছিল কিন্তু আপনাদের, যে মোটিভ কি, এরকম একটা কোশ্চেন আসছিল না? তাহলে আমি যখন ছবি আঁকবো, আমার মোটিভ না হলে তো আমি ছবি আঁকতে পারি না। পারি? যে দ্য লাস্ট সাপার বিষয়বস্তু কি? যিশু খ্রিস্ট এবং তার শিষ্যরা, এটা হলো মোটিভ। সেই জন্য বিষয়বস্তু লাগে, একটা ছবি আঁকতে গেলে আমার মোটিভ লাগে। আমি কি বিষয়ের উপর আঁকবো? যিশু ও শিষ্যদের অভিব্যক্তি। আমি কিন্তু মুখে বলেছি, বর্ণনা করেছি, কিন্তু সেইটা আমি হাফ লাইনে কি করে বোঝালাম, যে যিশু ও শিষ্যদের অভিব্যক্তি প্রকাশের চিত্র, তাই না? যেটা 5 লাইন লিখতে হতো, আমি সেটা হাফ লাইনে লিখে দিলাম। কি বোঝাতে পারছি তো নাকি? আর একটা লাইন লিখবো, যে কোথায় সেটা, এটা দেয়াল চিত্র, তাহলে কোথায় কোন দেয়ালে আঁকা সেটা তো আমাকে জানতে হবে নাকি? স্থান। মিলানের সান্তা মারিয়া।
শেষ হয়ে গেল। এই মিলানের সান্তা মারিয়া দে লস না গ্রেজি গির্জার ভোজনালয় মানে ভোজনশালার দেওয়ালে আঁকা। গির্জার ভোজনশালা মিলানের সান্তা মারিয়া দে লস না গ্রেজি গির্জার ভোজনশালার দেওয়ালে চিত্রটি অঙ্কন কর। ক্লাসে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। তবে যারা অনলাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আগামীতে ক্লাস বন্ধ থাকবে। যারা সামনাসামনি আছেন তাদেরকে বলে দিচ্ছি কালকে, হ্যাঁ কালকে ক্লাস বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে। স্যার পরের সপ্তাহে থিওরি হবে। এখন দেখা যাক যদি